আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসান একের পর এক এমন কথা বলছেন যেটা বর্তমান সরকারকে কেবল বিব্রতই করছে না, জামায়াতে ইসলামীর হাতে একের পর এক ইস্যু তুলে দিচ্ছে। রিজওয়ানা হাসান কি এটা ইচ্ছে করে করছেন? তিনি কি সরকারকে বিব্রত করতে চাইছেন? এবং রিজওয়ানা হাসানের এই আচরণে সরকার বা কি করছে? এর পাশাপাশি গতকাল ছিল ঐতিহাসিক ৭ই মার্চ। এই ৭ই মার্চকে ঘিরে বর্তমান বিএনপি সরকারের যে ভূমিকা আমরা দেখলাম, তাতে আমাদের প্রশ্ন জাগছে মনে যে বিএনপি আসলে কি চায়। শেষ পর্যন্ত সাথে থাকুন। এই সদ্য বিদায়ী উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে আপনারা তাকে চেনেন, বিশিষ্ট রাজাকার কন্যা। তার বাবা মহিবুল হাসান, তিনি পাকিস্তান আমলে প্রাদেশিক সরকারের সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন। জিয়ার আমলে স্বতন্ত্র ইলেকশন করে এমপি হয়েছিলেন, এরশাদের আমলে এমপি হয়েছিলেন এবং তিনি এরশাদের আমলে প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তিনি বিশিষ্ট রাজাকার ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম বিরোধিতাকারী ছিলেন। সেই রাজাকার কন্যা রিজওয়ানা হাসানের সাথে কি জামাতের খুব বিরোধ আছে? তার সাথে জামাতের সম্পর্কটা একটু কি? একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব, যাকে সম্প্রতি চুক্তি বাতিল করে অবসরে পাঠানো হয়েছে, সেই সচিবের কথা যদি সত্যি হয়, সূত্র আমাকে জানিয়েছে যে বিভিন্ন সময়ে জামাতের নেতা এবং জামাতপন্থী সচিব এবং কয়েকজন উপদেষ্টার গোপন মিটিং হতো এবং সেই সব মিটিংয়ে রিজওয়ানা হাসান নিজে উপস্থিত থাকতেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জামাতকে ক্ষমতায় আনা হয়। তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে জামাত ক্ষমতায় আসতেছে, গেট রেডি ফর দ্যাট। তিনি তার আরো একজন সচিবের বরাত দিয়ে বলা হয়েছে, যেটি বিএনপির একজন নেতা বলেছেন টকশোতে, যে সেই সচিব 3 মাস কাজ করেছিলেন রিজওয়ানা হাসানের সাথে এবং তিনি বলেছেন এই 3 মাসে তার 3x12 মানে 36 বছরের আয়ু কমে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। এবং তিনি খুব ধমক দিতেন, কথায় কথায় ধমক দিতেন এবং জামাতের কথা বলতেন যে জামাত ক্ষমতায় আসবে। তো সেই জামাতপন্থী উপদেষ্টা, রাজাকারের বাচ্চা, সে হঠাৎ এরকম স্টেটমেন্ট কেন দিচ্ছে যে আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেইনি? আবার আনন্দ বাজারের সাথে একটি ইন্টারভিউতে বলেছে যে আমি যদি মবের শিকার হই তাহলে জামাত শিবির দায়ী থাকবে। এবং তার এই প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু জামাত রিয়াক্ট করেছে। এই যে জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, এর মধ্য দিয়ে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, জামাত রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে এবং তাদের পদত্যাগ দাবি করেছে। স্বভাবতই এই সব কারণে বর্তমান সরকার, যে বিএনপি সরকার, তারা যথেষ্ট বিব্রত হয়েছে যে একটি তাদের লোকই বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। যেটা আমরা আগেই বলেছি যে এবারের নির্বাচনটা ছিল খুবই প্রহসনের নির্বাচন এবং জনগণের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে খুব মেবি 20% হয়তো ভোটার পার্টিসিপেশন ছিল। তো সেই জায়গায় যখন একজন উপদেষ্টা বলতেছে, সদ্য বিদায় উপদেষ্টা, তখন তো আমাদের এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে অভিযোগগুলো, সেটি আরো বেশি বাস্তব হয়ে ওঠে। এই অবস্থায় তারেক রহমান তার একজন ক্যাবিনেট মন্ত্রীকে বলেছে, তার একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে বলেছেন যে রিজওয়ানা হাসানের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে ব্যবস্থা নেন। তো সেই মন্ত্রী তারেক রহমানের গুলশান অফিসে রিজওয়ানা হাসানকে 2-3 দিনের মধ্যে ডেকেছিলেন এবং তিনি ব্যাখ্যা দাবি করেছেন রিজওয়ানা হাসান কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। এক পর্যায়ে রিজওয়ানা হাসান মুচলেকা দিতে বাধ্য হন যে তিনি এই ধরনের কথাবার্তা আর বলবেন না এবং বিএনপির পক্ষ থেকে তাকে রীতিমতো লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, যদি সে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা জানেন যে দুদকে কিন্তু রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অভিযোগ জমা আছে, সেটাও তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় এই রিজওয়ানা হাসানকে নিয়ে কেয়ারফুল থাকবেন যে রাজাকারের বাচ্চা কিন্তু এখনো জামাতের পক্ষে কাজ করে যাচ্ছে। এবার আপনারা জানেন যে গতকাল ছিল 7ই মার্চ, ঐতিহাসিক একটা দিন। এই দিন বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ
যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, এবং সেই ভাষণটি নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে। 2017 সালে ইউনেস্কো এটিকে বিশ্বের একটি অন্যতম ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য। তো বাংলাদেশের প্রথম কোনো কিছু একটা এই ঐতিহাসিক দলিল হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল। তো সবার, এটা বাঙালি হিসেবে আমাদের সবার জন্য একটা গর্বের। এবং এই ভাষণটি পৃথিবীর হাজার বছরের ভাষণগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা ভাষণ। সেরা 100 ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর এই ভাষণটিকে বলা হয়। এই ভাষণটি নিয়ে গতকাল বিএনপি সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে, সেটি আমাদের কিন্তু ভীষণ ব্যথিত করেছে। দেশের বিভিন্ন জায়গায় 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা বা পুলিশ বাধা দিয়েছে। শাহবাগের ওসি জনাব মনিরুজ্জামান বলেছেন যে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, সেটি কেন বাজানো হবে? 7ই মার্চের ভাষণ কবে নিষিদ্ধ হলো এটা তো আমরা জানি না, বরং এটা তো ইউনেস্কো এটাকে একদম বিশ্বের পর্যায়ে নিয়ে গেছে। তো এই যে সারা দেশে 7ই মার্চের ভাষণ নিয়ে সরকার যে আচরণটা করলেন, যে স্বৈরাচারী মনোভাবটা দেখালেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে বিএনপি আসলে কি চায়। বিএনপি একদিকে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, একবার 71-এর কথা বলে, বা জামাতকে 71-এর বিরোধী শক্তি বলে কথা বলে, আবার নিজেরা যা করছে সেটা তো সেই তাদের অবস্থানটাও তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিটিভিতে দেখলাম যে স্বাধীনতার ঘোষণার জিয়াউর রহমান যেটি বলেছিলেন সেটিকে খণ্ডিতভাবে দেখানো হচ্ছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। আর সেখানে বিটিভি এই শেখ মুজিবুর রহমানের পক্ষে এই অংশটা কেটে আই মেজর জিয়াউর রহমান দিয়ে স্বাধীনতা ঘোষণা করছি বলছে। বিএনপির এটা মনে রাখা উচিত যে 71-এর প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে এর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে কিন্তু কোনো শক্তি দাঁড়াতে পারেনি। এমনকি যে ইউনূসের 18 মাসের শাসন, তার যে এই চ্যাংড়া প্যাংড়া গুলো ছিল, এই সমন্বয়ক এনসিপি, এরাও কিন্তু স্বাধীনতাকে হেয় করার চেষ্টা করেছে, স্বাধীনতাকে বিতর্কিত করার চেষ্টা করেছে, 24 দিয়ে 71-কে মুছে ফেলার চেষ্টা করেছে। তারা কিন্তু পাত্তা পায়নি। বিএনপি নির্বাচনের আগে বরং মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরেছিল, কিন্তু 7ই মার্চের ভাষণ নিয়ে তারা যেটা করলো সেটা কিন্তু তাদের ভবিষ্যৎকে কিন্তু বিপন্ন করবার একটা সূচনা আমি বলবো। ক্ষমতা নিয়েছে 1 মাসও হয়নি, তাদের ব্যর্থতার তালিকা কিন্তু দীর্ঘ হচ্ছে। বাংলাদেশের মূল্যস্ফীতি আবার 9% ছাড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি যেখানে 3-এর কম, 2.75 বা এরকম, সেখানে বাংলাদেশের মূল্যস্ফীতি ফেব্রুয়ারি মাসে 9.1 চলে গেছে। তো এইদিকে তাদের মনোযোগ নেই। বিদ্যুৎ নিয়ে এই যে গ্রীষ্মকাল আসছে, কি হবে সেটা নিয়ে দেশবাসী ইতিমধ্যে আতঙ্কিত। তেল নিয়ে গত 2 দিন ধরে যে তামাশা চলতেছে, সেখানেও সরকারের কোনো সাফল্য নেই। এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি সরকার এই ধরনের কার্যক্রম চালায়, তাহলে সেটা অন্তত বিএনপি সরকারের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। এদিকে খুব দ্রুতই শুরু হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান। চট্টগ্রাম থেকে খবর পেলাম সেখানে প্রায় 1-1.5 হাজার পুলিশ আশেপাশের থেকে আনা হয়েছে, এবং আগামীকাল থেকে সেখানে বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হবে। আশঙ্কা করা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে এটা আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করার কোনো অভিযান না হয়। আওয়ামী লীগের প্রতি বিএনপির সরকারের যে আচরণ, সেটা নিয়েও কিন্তু অনেক কিছু বলবার আছে, সেটা আজকে আর বলবো না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। দর্শক, এই মুহূর্তের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলতে চাই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে। ইরান আমেরিকা যুদ্ধ 1 সপ্তাহ পর কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য
আমরা এই জিনিসটা একটু বুঝবার চেষ্টা করব, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর এখন ডিপেন্ড করছে সারা পৃথিবীর শান্তি স্থিতিশীলতা। একই সাথে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও এর বাইরে নয়, ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। আপনি রাস্তায় বের হলে সংকটের আঁচ হয়তো কিছুটা পাচ্ছেন। এই জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে সেই আপডেট খবরটা আমাদের একটু জানা দরকার। আপনি আমি মিলিয়ে আমরা এই মুহূর্তে একটু বুঝবার চেষ্টা করব যে এই যুদ্ধে পরিণতি বা এই যুদ্ধটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র কি চিরতরে বদলে যাচ্ছে? গত এক সপ্তাহের বিধ্বংসী সহিংসতা আর পাল্টাপাল্টি হামলার পর আজ বিশ্বজুড়ে একটি প্রশ্ন, ইরান যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? গত 7 দিনে আমরা যা দেখেছি তাতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কিছু লক্ষ্য হয়তো অর্জনের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু কিছু লক্ষ্য এখনো অনেকটাই কল্পনাপ্রসূত রয়ে গেছে। সিএনএন এর সাম্প্রতিক বিশ্লেষণ বলছে যুদ্ধের এই দাবানল এখনই থামার কোনো লক্ষণ নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ ইঙ্গিত দিচ্ছে। শুধু সিএনএন নয়, আপনি রয়টার্স বলুন, আল জাজিরা বলুন বা বিশ্বের নামি দামি সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করলে দেখবেন যে যুদ্ধ আসলে যে অবস্থায়, আজকের পরিস্থিতি যদি বলেন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি এখনো থামার লক্ষণ নেই। এবং আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, এটি শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ নয়, এটি কয়েক মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান? কেন খমেনির উত্তরসূরি নিয়ে তেহরানে এত নীরবতা? আর এই যুদ্ধ কি সত্যিই একটি রাজনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে, নাকি আরো কোনো বড় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস দিচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত, তখন বিষয়টি অনেকের কাছেই অবাস্তব মনে হতে পারে। কেননা আমরা জানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব থাকে 88 জন জ্যেষ্ঠ আলেমের ওপর। এই আলেম সমাজ এমন এক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন যার জন্মই হয়েছিল আমেরিকার সাম্রাজ্যবাদী প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে তারা হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলবে, এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। তাহলে ট্রাম্প কেন এমন কথা বললেন? ট্রাম্পের এই দাবি এবং বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনিকে উত্তরসূরি হিসেবে না চাওয়ার পেছনে দুটি বড় কৌশল কাজ করছে। প্রথমত, ট্রাম্পের মনে হচ্ছে এখানে ভেনেজুয়েলা মডেল কাজ করতে পারে। এর মানে হলো সরাসরি সরকার পরিবর্তন না করে প্রচন্ড সামরিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করে বর্তমান সরকারকে নিজেদের শর্ত মানতে বা বদলে যেতে বাধ্য করা। কিন্তু বাস্তবতা হলো ইরান ভেনেজুয়েলা নয়। ইরান একটি কঠোর, আক্রমণাত্মক এবং ভারী অস্ত্র সজ্জিত রাষ্ট্র। গত এক সপ্তাহ ধরে তারা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এমনকি কদিন আগেই নিজেদের বহু সংখ্যক নাগরিককে হত্যার মাধ্যমে তারা দেখিয়েছে যে তারা কতটা কঠোর হতে পারে। ফলে নিকোলাস মাদুরোর তেল নির্ভর দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার মতো ইরানকে পতন ঘটানো এতটা সহজ নয়। তবুও ট্রাম্পের এই আকাঙ্ক্ষা যুদ্ধের গতিপথের একটি স্পষ্ট সংকেত দেয়। দ্বিতীয় যে বিষয়টি সামনে আসছে তা হলো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। ইরানের অভ্যন্তরেও কি ফাটল ধরছে? গতকাল শুক্রবার সকালে ইরানের তুলনামূলক মধ্যপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান মধ্যস্থতার সম্ভাবনার কথা বলেছেন। এমনকি গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতার এবং ফ্রান্সের সাথে টেলিফোনে কথা বলেছেন। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই আলোচনার কয়েক ঘন্টা পরেই ইরানের ক্ষেপণাস্ত্র আবার দোহার মাটিতে আঘাত আনে। এ থেকে কি বোঝা যায়? বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে যে তেহরানের ভেতরে রণকৌশল নিয়ে চরম মতপার্থক্য রয়েছে। এক পক্ষ যখন কূটনীতির কথা বলছে, অন্য পক্ষ তখন সামরিক হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও রহস্যময়। গত পরশু বৃহস্পতিবার তিনি বলেছেন ইরান আলোচনা করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের চেয়েও বেশি যুদ্ধ চালিয়ে যেতে চায়। আবার গতকাল শুক্রবার তিনি দাবি করেছেন নিঃশর্ত
আত্মসমর্পণ। এই দুটি পরস্পর বিরোধী বক্তব্য আসলে কি নির্দেশ করে? এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প হয়তো সামরিকভাবে তেহরানের পতন ঘটানোর বদলে কোন একটি বড় রাজনৈতিক সমাধান খুঁজছেন। যদি ইরানে নতুন কোন নেতা ক্ষমতায় আসেন, তবে একটি নতুন চুক্তির সুযোগ তৈরি হতে পারে। এই মুহূর্তে কোন ধরনের রাজনৈতিক সমঝোতায় সবচেয়ে সম্ভাব্য পথ বলে মনে হচ্ছে। ট্রাম্পের আত্মবিশ্বাসের পেছনে কাজ করছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের মাঠ পর্যায়ের কিছু সাফল্য। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট যে দাবিগুলো করছেন তা মূলত কূটনৈতিক দর কষাকষিতে সর্বোচ্চ চাপ তৈরি করার একটি কৌশল। সেন্টকমের রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় 90% কমে গেছে এবং ইরানের অন্তত 30টির বেশি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো যুক্তরাষ্ট্রের প্রাথমিক দুটি সামরিক লক্ষ্য, ইরানের আকাশপথের আধিপত্য কমানো এবং নৌশক্তিকে পঙ্গু করা, প্রায় পূরণ হতে চলেছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এক সপ্তাহ পার হয়ে গেলেও তার কোনো উত্তরসূরি ঘোষণা করা হয়নি। খামেনির মৃত্যুর আগেই উত্তরাধিকার নিয়ে ইরানে ব্যাপক পরিকল্পনা ছিল। তবে কেন এই দেরি? এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিতীয়ত নতুন নেতা কতদিন টিকে থাকবেন সেই ভয়। কারণ ইসরায়েল ইতিমধ্যেই হুমকি দিয়েছে যে নতুন কাউকে নেতা ঘোষণা করা মাত্রই তাকে হত্যা করা হবে। নেতৃত্বের এই শূন্যতা সম্ভবত এই যুদ্ধের প্রথম এবং সবচেয়ে বড় অপ্রত্যাশিত ফলাফল। ইরান এখন এমন এক অবস্থায় যেখানে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো কোনো সুস্পষ্ট মুখ সামনে নেই। আরেকটি বিষয় হতে পারে যেটা যে এই যে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে নেতা যাকেই ঘোষণা করা হবে তাকে হত্যা করা হবে। এই কারণেই হয়তো ইরান তাদের ভেতরে অভ্যন্তরীণ ভাবে তারা একজনকে নেতা মানছেন, কিন্তু তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন না। ঘোষণা দিলে যদি আবারও আয়াতুল্লাহ খামেনির মতো হত্যা করা হয়, এটিও একটা কারণ হতে পারে। এই যুদ্ধের মধ্যে আরেকটি বড় শক্তি হলো ইসরায়েল। তারা লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যে অভাবনীয় গতিতে অভিযান চালাচ্ছে তা যুক্তরাষ্ট্রের প্রাথমিক পরিকল্পনার অংশ ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। অভিযান ঘোষণার মাত্র 72 ঘন্টার মধ্যে ইসরায়েল বিশাল এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। তারা চায় তাদের দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করতে। এই পরিস্থিতি যুদ্ধকে কয়েক মাসের স্থল যুদ্ধে রূপ দিতে পারে, অথবা আগের বছরের মতো প্রতিদিনের বিমান হামলার অবস্থায় ফিরিয়ে নিতে পারে। ইসরায়েলের এই নিজস্ব এজেন্ডা এবং উত্তর সীমান্তে অভিযান একটি ভিন্ন গতিশীলতা তৈরি করেছে। এর ফলে ইসরায়েল এখন কোন আঞ্চলিক যুদ্ধ বিরতিতে আগের চেয়ে কম আগ্রহী হতে পারে। অন্যদিকে ইরানও জমে যাওয়ার পাত্র নয়। তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, এটা বোঝাতে যে তারা এখনো পরাজিত হয়নি। ইরানের সামরিক কট্টরপন্থীরা চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই যেন আগে পিছু হাঁটে। ইরানের জন্য এটি এখন স্রেফ একটি যুদ্ধ নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। বর্তমান এই যুদ্ধের প্রযুক্তি কত উন্নত তা কল্পনা করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টার্গেট লিস্ট এবং উন্নত বিমান শক্তির কারণে যুক্তরাষ্ট্র মাত্র এক সপ্তাহে এমন সাফল্য পেয়েছে যা 23 বছর আগে ইরাক যুদ্ধে অর্জন করতে মাসের পর মাস লেগে যেত। এতে বোঝা যায় যে পৃথিবীতে যে আগে বছরের পর বছর মাসের পর মাস যে যুদ্ধগুলো হতো, সেটি থেকে হয়তো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এআই যুগে যুদ্ধ সংক্ষিপ্ত হয়ে এসছে। গত বছর জুন মাসে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে। এবার এই জায়গাটা মনে হয় একটু স্বস্তির জায়গা যে যুদ্ধটা হয়তো সীমিত হয়ে আসবে। কিন্তু প্রযুক্তির উন্নতি হলেও বিশৃঙ্খলার নিয়ম বদলায়নি। 2003 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছিলেন ইরাক যুদ্ধ হয়তো 6 দিন বা 6 সপ্তাহ চলবে, কিন্তু সেই যুদ্ধ স্থায়ী হয়েছিল দীর্ঘ 8 বছর। যুক্তরাষ্ট্র তখন ভেবেছিল ইরাকি জনগণ তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু বাস্তবে তারা মার্কিন সেনাদের তাড়াতেই বিদ্রোহ শুরু করেছিল। আজকের বাস্তবতাও অনেকটা একই রকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যুদ্ধের যে উল্লাস দেখি তা বাস্তব যুদ্ধের ভয়াবহতাকে আড়াল করে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে তা ট্রাম্পের ওপরও বিশাল চাপ সৃষ্টি করবে।
সপ্তাহ শেষে এসে আমাদের সামনে পুরনো সেই ধ্রুব সত্যটি আবার ফিরে এসেছে। কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা। যুদ্ধ দিয়ে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু স্থায়ী শান্তি ফেরানো যায় না। আগামী শুক্রবারের মধ্যে এই সংকটের সমাধান হবে নাকি পরিস্থিতি আরো জটিল হবে তার সময় বলে দেবে। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেসার কি ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।